আপনাকে স্বাগতম। আলো নিভিয়ে হেডফোন কানে দিন, কারণ এখন শুরু হতে যাচ্ছে এমন এক ভয়ঙ্কর গল্প যা হয়তো আজ রাতের ঘুম কেড়ে নেবে আপনার। তাহলে বন্ধুরা, শুরু করা যাক। বর্ষার শেষ রাত, আকাশে চাঁদ নেই, চারদিকে শুধু কালো মেঘ আর বিদ্যুতের ঝলকানি। মাঝে মাঝে দূরে কোথাও বজ্রপাতের শব্দে পুরো গ্রাম কেঁপে উঠছে। নদীর ধারে ছোট্ট গ্রাম চর গোপালপুর। গ্রামের মানুষজন সূর্য ডুবলেই দরজা জানালা বন্ধ করে দেয়, কারণ বহু বছর ধরে এই গ্রামের পাশে থাকা কালা বটতলা আর পুরনো জমিদার বাড়িকে সবাই অভিশপ্ত বলে মনে করে। কিন্তু গ্রামের লোকেরা যতটা ভয় পায় ততটা ভয় পায় না পাঁচজন কুখ্যাত ডাকাত। দলের নেতা রহিম ডাকাত, তার সঙ্গে ছিল কালু, সুরুজ, জাহিদ আর সবচেয়ে ছোট সদস্য মিলন। তাদের নাম শুনলেই আশেপাশের 10 গ্রামের মানুষ আতঙ্কে কেঁপে উঠত। সেদিনও রাতে তারা বড় একটি ডাকাতির পরিকল্পনা করছিল। খবর এসেছে জমিদার পরিবারের শেষ বংশধর শহর থেকে ফিরে এসেছে। তার সঙ্গে এসেছে কয়েকটি পুরনো সিন্ধুক ভর্তি সোনা রূপা। রহিম বলল, আজকের রাতটাই আমাদের জীবনের সবচেয়ে বড় কাজ। কালু হেসে বলল, একবার সিন্ধুক হাতে পেলেই আর কোনোদিন ডাকাতি করতে হবে না। কিন্তু গ্রামের এক বৃদ্ধ তাদের পথ আটকে দাঁড়ালেন। তার কাপা গলায় শুধু একটি কথাই বললেন, ওই বাড়িতে যেও না, সেখানে মানুষ পাহারা দেয় না, অন্য কেউ পাহারা দেয়। সবাই হেসে উঠল। রহিম বৃদ্ধকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ভূত বলে কিছু নেই। বৃদ্ধ আর কিছুই বললেন না, শুধু আকাশের দিকে তাকিয়ে খুব দৃঢ় বললেন, আজ আবার তারা জেগে উঠবে। রাত ঠিক 12টা। 5জন ডাকাত মুখে কালো কাপড় বেঁধে জমিদার বাড়ির দিকে হাঁটতে শুরু করলো। রাস্তায় যত এগোতে লাগলো ততই চারপাশের বাতাস ঠান্ডা হতে লাগলো। এক সময় তারা পৌঁছে গেল বিশাল বটগাছটার নিচে। হঠাৎ মিলন থেমে গেল। ভাই, রহিম বিরক্ত হয়ে বলল, কি হয়েছে? মিলনের হাত কাঁপছে। সে সামনে আঙ্গুল তুলে দেখালো বটগাছের ডালে একজন সাদা কাপড় পরা মানুষ উল্টো হয়ে ঝুলছে। মুখ দেখা যাচ্ছে না, শুধু ধীরে ধীরে দুলছে। বাতাস নেই, তবুও দুলছে। কালু টর্চের আলো ফেলতেই, লোকটা নেই। সবাই কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর রহিম বলল, চোখের ভুল। তারা আবার হাঁটতে শুরু করলো, কিন্তু কেউই বুঝতে পারল না ঠিক তাদের পেছনে অন্ধকারের মধ্যে আরেক জোড়া পা হাঁটছে। কিন্তু সেই পায়ের শব্দ নেই, শুধু ভেজা মাটিতে লম্বা ছায়া এগিয়ে আসছে। বট গাছের পাশ কাটিয়ে 5জন ডাকাত ধীরে ধীরে এগিয়ে চলল। চারদিকে এমন নিস্তব্ধতা যেন পৃথিবীতে আর কোনো মানুষ নেই। শুধু দূরে কোথাও শেয়ালের দীর্ঘ ডাক আর মাঝে মাঝে পেঁচার ডানা ঝাপটানোর শব্দ। মিলনের বুকের ধড়ফড়ানি তখনও কমেনি। সে বারবার পেছনে তাকাচ্ছিল। রহিম বিরক্ত হয়ে বলল, পেছনে কি দেখছিস? মনে হচ্ছে কেউ আমাদের অনুসরণ করছে। কালু হেসে উঠল, ভেতরে ভয় পেয়ে গেছিস নাকি? কথা শেষ হতেই হঠাৎ তাদের একটি পুরনো লণ্ঠন জ্বলে উঠল। লণ্ঠনটা যেন শূন্যে ভাসছে, কেউ ধরে নেই, তবুও ধীরে ধীরে সামনে এগিয়ে যাচ্ছে। জাহিদ অবাক হয়ে বলল, ওখানে কোনো উত্তর এলো না, শুধু লণ্ঠনটি সামনে এগিয়ে চলল। রহিম বলল, হয়তো জমিদারের কোনো লোক ওকে অনুসরণ করো। কিন্তু মিলন ফিসফিস করে বলল, মানুষ হলে পায়ের শব্দ থাকতো। কেউ তার কথা শুনল না। তারা লণ্ঠনের পেছনে হাঁটতে লাগলো। প্রায় 10 মিনিট হাঁটার পর তারা বুঝতে পারলো একই জায়গায় বারবার ফিরে আসছে। সামনের শুকনো অস্তব গাছ, ডান পাশে ভাঙা কুয়ো, বা পাশে পোড়া মন্দির, সব একই। কালো মাটির দিয়ে ছুরি দিয়ে একটি দাগ কেটে রাখলো, আবার হাঁটুতে হাঁটতে শুরু করলো। কিছুক্ষণ পর আবার সেই একই দাগের সামনে এসে দাঁড়ালো। কালোর মুখ ফ্যাকাশে হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? ঠিক তখনই পেছন থেকে আরো হাসির শব্দ ভেসে এলো, খুব ধীরে, খুব ঠান্ডা। 5জন একসঙ্গে পেছনে তাকালো, কেউ নেই। হঠাৎ বাম দিকের জঙ্গল থেকে একটি বৃদ্ধ বেরিয়ে এলো। লম্বা সাদা দাড়ি, মলিন ধুতি, হাতে বাঁশের লাঠি। বৃদ্ধ শান্ত গলায় বললেন, বাবারা, এই পথে যেও না। রহিম রাগে বলল, তুমি কে? বৃদ্ধ শুধু আঙ্গুল তুলে সামনে দেখালেন, ওই বাড়ির ধন মানুষের চুরি করতে পারে না। জাহিদ হেসে বলল, আমরা যা চাই তা নিয়েই ফিরি। বৃদ্ধ এবার রহিমের চোখের দিকে তাকিয়ে বললেন, আজ রাত শেষ হওয়ার আগেই তোমাদের একজন আর বেঁচে থাকবে না। এই কথা শুনে সুরুজ এগিয়ে গেল।
বুড়ো, বেশি কথা বলস। সে বৃদ্ধের কাঁধে হাত রাখলেন, আর হাত যেন বরফের ভেতর ঢুকে গেল। মানুষের শরীরের মতো কোনো অনুভূতি নেই। সুরজ ভয়ে হাত সরিয়ে নিল। পরের মুহূর্তে বিদ্যুৎ চমকালো, আলো নেভে গেল। বৃদ্ধ উধাও, চারদিকে শুধু কুয়াশা। মিলন কাঁপা গলায় বলল, আমি আর সামনে যাব না। রহিম চিৎকার করে উঠল, এখন ফিরে গেলে সবাই আমাদের কাপুরুষ বলবে। সামনে চল। অবশেষে তারা জমিদার বাড়ির বিশাল লোহার ফটকের সামনে পৌঁছালো। ফটকটি মরিচায় ভরা, বহু বছর ধরে যেন কেউ স্পর্শ করেনি। রহিম ধাক্কা দিল, ক্যাচ ক্যাচ। ভয়ঙ্কর শব্দ করে ফটক নিজে থেকেই খুলে গেল। ভিতরে প্রবেশ করতেই চারদিকে অদ্ভুত ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। দূরের বারান্দা যেন একটি কালো অবয়ব দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে আছে। কেউ কথা বলছে না, কিন্তু সবাই স্পষ্ট অনুভব করলো তারা আর একা নয়। হঠাৎ বাড়ির ভেতর থেকে ভেসে এলো ভারী পায়ের শব্দ, তারপর এক নারীর কান্না, এবং সেই কান্নার সঙ্গে মিশে গেল এক শিশুর তির্যক হাসি। পাঁচজন ডাকাতের বুকের ভেতর যেন রক্তহীন হয়ে গেল। তবু রহিম দাঁত চেপে বলল, ধন না নিয়ে কেউ ফিরবে না। ঠিক সেই মুহূর্তে দোতলার একটি জানালার দুটো জল লাল চোখ খুলে গেল, আর সেই চোখ দুটি এক দৃষ্টিতে তাকিয়ে রইল রহিমের দিকে। দোতলার জানালার জল লাল চোখ দুটো স্থির হয়ে তাকিয়ে আছে রহিমের দিকে। এক মুহূর্ত, দুই মুহূর্ত, তারপর হঠাৎ করেই চোখ দুটো অদৃশ্য হয়ে গেল। সবাই একসঙ্গে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। কালু কাপা গলায় বলল, রহিম ভাই, আমার মনে হচ্ছে আমরা ভুল জায়গায় চলে এসেছি। রহিম নিজের ভুল লুকিয়ে বলল, চুপ কর, কেউ আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে। ঠিক তখনই বাড়ির বিশাল লোহার ফটক নিজে থেকেই বন্ধ হয়ে গেল। পাঁচজনেই দৌড়ে গিয়ে ফটক ঠেলতে লাগলো, কিন্তু যেন বাইরে থেকে কেউ শক্ত করে ধরে আসে। যতই টানে ফটক এক চুলো নড়ে না। মিলনের কপালে ঘাম ঝরে গেল। আমরা আটকা পড়ে গেছি। এরপর পুরো বাড়িটা কেঁপে উঠল। দূরে কোথাও একটা ঘন্টা বাজলো। শব্দটা যেন বাড়ির প্রতিটি দেয়ালে প্রতিধ্বনিত হতে লাগলো। হঠাৎ সামনের বারান্দায় একটি পুরনো কাঠের দোলনা নিজে থেকেই দুলতে শুরু করলো, কিন্তু সেখানে কেউ বসে নেই। দোলনার নিচে ছোট ছোট ভেজা পায়ের ছাপ দেখা যাচ্ছে। মনে হচ্ছে কোনো শিশু মাত্রই হেঁটে আসে। জাহিদ টর্চের আলো ফেলতেই পায়ের ছাপগুলো ধীরে ধীরে সামনে এগোতে লাগলো, কিন্তু সেখানে কোনো মানুষ নেই, শুধু পায়ের ছাপ, যেন অদৃশ্য কেউ হাঁটছে। রহিম বলল, ওই পথেই সিন্ধুকের থাকতে পারে। তারা পায়ের ছাপ অনুসরণ করে বাড়ির ভেতরে ঢুকলো। ভাঙা সিঁড়ি, চাল ভরা ছাদ, দেয়ালে পুরনো ছবিগুলো ধুলোয় ঢাকা। হঠাৎ একটি ছবির সামনে এসে সবাই থেমে গেল। ছবিতে একজন জমিদার, তার স্ত্রী আর একটি ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু আশ্চর্যের বিষয়, তিনজনের চোখের সামনেই শুধু কালো অন্ধকার, যেন কেউ ছবি থেকে চোখকে নিতে পারছে। মিলন ভয় বলল, চলো এখন থেকে চলে যাই। ঠিক তখনই ছবির ভেতরে ছোট্ট মেয়েটির মুখে ধীরে ধীরে হাসি ফুটে উঠল। সবাই স্তব্ধ। জাহিদ টস ফেলে দিল। ছবির মেয়েটি এবার খুব আস্তে হাত তুলল এবং সিঁড়ির ওপরের অন্ধকারের দিকে আঙ্গুল দেখালো। তারপর আবার ছবিটা আগের মতো নিস্তব্ধ হয়ে গেল। সুরজ কাঁপতে কাঁপতে বলল, তোমরা দেখেছো? কেউ উত্তর দিতে পারলো না, কারণ সবাই দেখেছে। ঠিক তখনই উপরের তলা থেকে একটি ভারী কণ্ঠ ভেসে এলো, আমার সোনা নিতে এসেছো? পাঁচজনের বুক কেঁপে উঠল। কণ্ঠটা আবার শোনা গেল, এবার আরও কাছে। যারা লোভ নিয়ে আসে তারা কেউ ফিরে যায় না। তারপর কেউ যেন ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামছে, কিন্তু টর্চের আলোয় কাউকে দেখা যাচ্ছে না। শুধু প্রতিটি ধাপে কাঠ কেঁপে উঠছে। মিলন হঠাৎ চিৎকার করে উঠল, ওই দেখ! সবাই তাকিয়ে দেখল, সিঁড়ির মাঝখানে একটি বিশাল কালো ছায়া দাঁড়িয়ে আছে। মাথায় পুরনো পাগড়ি, হাতে লম্বা তলোয়ার, চোখ দুটো আগুনের মতো লাল। এ যেন বহু বছরের মৃত সেই জমিদার। রহিম সাহস করে সিন্দুক বের করলো। মানুষ হোক বা ভূত, গুলি শেষ হলে সে ট্রিগার টিপল। গুলির শব্দে পুরো বাড়ি কেঁপে উঠল, কিন্তু ছায়ামূর্তির শরীর ভেদ করে গুলিটি পেছনের দেয়ালে গিয়ে লাগলো। আর ঠিক পরের মুহূর্তে জমিদারের ভূত বয়স্কর গর্জন উঠে এলো, আর পুরো বাড়ি যেন গর্জনে কাঁপতে লাগলো। বাতাস হঠাৎ ঝড়ের মতো বাহিতে শুরু করলো। দেয়ালের সব দরজা একসঙ্গে খুলে বন্ধ হতে লাগলো, আর সেই অন্ধকারের ভেতর থেকে শত শত ফিসফিসে কণ্ঠ একসঙ্গে বলতে লাগলো, আজ একজনের বিচার শুরু হবে। ঠিক তখনই মিলন
অনুভব করলো কেউ বরফ শীতল হাত দিয়ে তার কাঁধ চেপে ধরছে। সে ধীরে ধীরে পেছনে তাকালো, আর যা দেখলো তাতে তার মুখ থেকে বেরিয়ে এলো এক হৃদয় বিদারক চিৎকার, বাঁচাও! মিলনের চিৎকারে পুরো জমিদার বাড়ি কেঁপে উঠল। বাঁচাও, আমাকে বাঁচাও! রহিম, কালু, সুরুজ আর জাহিদ একসঙ্গে পিছনে তাকালো। তারা যা দেখলো তা কোনো মানুষের পক্ষে বিশ্বাস করা কঠিন। মিলনের কাঁধে একটি শুকিয়ে যাওয়া কঙ্কালের হাত, হাতটির আঙ্গুলগুলো অস্বাভাবিক লম্বা, কালো নখ যেন ছুরির ফলার মতো ধারালো, কিন্তু সেই হাতের সঙ্গে কোনো শরীর নেই। হাতটি যেন অন্ধকার থেকেই বেরিয়ে এসেছে। মিলন মরিয়া হয়ে হাতটি ছেড়ে ফেলতে চেষ্টা করলো, কিন্তু যতই চেষ্টা করে হাতটি ততই শক্ত করে তার কাঁধে চেপে ধরেছে। হঠাৎ কর্কর মিলনের হাড় ভাঙার শব্দ শোনা গেল। সে যন্ত্রণা চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। রহিম বন্দুক তুলে আবার গুলি করলো। গুলির শব্দে জানালার কাঁচ ভেঙে পড়ল, কিন্তু কঙ্কালসার হাতটির কিছুই হলো না, বরং সেটি ধীরে ধীরে মিলনকে মাটি থেকে উপরে তুলতে লাগলো। মিলনের পা বাতাসে দুলছে। সে কাঁদতে কাঁদতে বলছে, রহিম ভাই, আমাকে ফেলে যেও না। কালু আর সুরজ দৌড়ে গিয়ে তাকে ধরলো। তার প্রাণপণে টানতে লাগলো। একদিকে দুই ডাকাত, অন্যদিকে অদৃশ্য শক্তি। হঠাৎ ছিঁড়ে যাওয়ার মতো একটা বিকট শব্দ। সবাই ছিটকে মাটিতে পড়ে গেল। ঘর নিস্তব্ধ। মিলন কোথায়? চারদিকে টর্চের আলো ফেলা হলো, কেউ নেই। শুধু মেঝেতে পড়ে আছে মিলনের ছেঁড়া গামছা আর কয়েক ফোঁটা টাটকা রক্ত। ঠিক তখনই উপরে দোতলা থেকে ভেসে এলো মিলনের গলা, ভাই, আমাকে বাঁচাও, আমি এখানে। কণ্ঠটা একেবারে স্পষ্ট। জাহিদ চিৎকার করে বলল, মিলন বেঁচে আছে। সে দৌড়ে সিঁড়ির দিকে এগিয়ে গেল। বন্ধের সতর্কবাণী, লাল চোখ, অদৃশ্য ছায়া, সব ভুলে চারজন দোতলার উঠে পড়ল। দোতলার করিডোরে পৌঁছাতেই তারা দেখলো দেয়ালের দুই পাশে সারি সারি পুরনো দরজা। সবগুলো দরজা বন্ধ, কিন্তু একেবারে শেষে দরজাটি অল্প ফাঁক হয়ে আছে। ভেতর থেকে ক্ষীণ আলো বের হচ্ছে, আর সেই ঘরের ভেতর থেকেই মিলনের কণ্ঠ ভেসে আসছে, ভাই, তাড়াতাড়ি! রহিম দরজায় লাথি মারল। দরজা খুলে গেল। ঘরের ভেতর ঢুকে সবাই স্তব্ধ। এটা যেন কোনো শোয়ার ঘর নয়। চারদিকে মোমবাতি জ্বলছে। মাঝখানে একটি পুরনো কাঠের কফিন। কফিনের ঢাকনা খোলা, আর কফিনের ভেতর মিলন শুয়ে আছে। তার চোখ বন্ধ, মুখ ফ্যাকাশে, দেখে মনে হচ্ছে বহু বছরের আগের মৃতদেহ। কালু কাঁপতে কাঁপতে বলল, এটা এটা কিভাবে সম্ভব? রহিম এগিয়ে গিয়ে মিলনের হাতে হাত রাখলো। বরফের মতো ঠান্ডা। হঠাৎ মিলনের চোখ খুলে গেল, কিন্তু সেই চোখ মানুষের নয়, পুরো চোখ কালো, এক ফোঁটা সাদা অংশও নেই। সে ধীরে ধীরে হাসলো। তার ঠোঁট নড়ল, কিন্তু সে কণ্ঠ বেরিয়ে এলো, সেটা মিলনের নয়। গভীর কর্কশ এক কণ্ঠ বলল, একজন আমার হয়েছে, এখন বাকি চারজন। পরের মুহূর্তেই কফিনের ভেতর থাকা দেহটি ধোঁয়ার মতো মিলিয়ে গেল। ঘরের সব মোমবাতি একসঙ্গে নিভে গেল। চারদিকে ঘন অন্ধকার। তারপর দোতলার করিডর জুড়ে একসঙ্গে শত শত মানুষের কান্না আর অট্টহাসি প্রতিধ্বনিত হতে লাগলো। রহিম বুঝতে পারল এটি কোনো সাধারণ মানুষের ভূতের বাড়ি নয়। এখানে যেন বহু অশান্ত আত্মা একসঙ্গে বন্দী, আর তারা একে একে প্রতিটি ডাকাতকে নিজেদের শিকার বানাতে চাইছে। ঠিক সেই মুহূর্তে অন্ধকারের মধ্যে চারজন স্পষ্ট শুনতে পেল লোহার শিকল টেনে আনার বিকট শব্দ। শব্দটি দ্রুত তাদের দিকে এগিয়ে আসছে, আর টর্চের ক্ষীণ আলোয় ধীরে ধীরে ভেসে উঠল একটি বিশাল শিকল বাঁধা আলোর অবয়ব, যার চোখে জ্বলছে রক্তলাল আগুন। দোতলার করিডরে টর্চের আলো কাঁপছে, ঝন ঝন ঝন। লোহার শিকলের শব্দ ক্রমশ কাছে আসছে। রহিম বন্দুক শক্ত করে ধরল। কালু, জাহিদ আর সুরজের ভয়ে দেয়ালের কণ্ঠ পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। তারপর অন্ধকারের ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো সেই অবয়ব, প্রায় 7 ফুট লম্বা, সারা শরীর মরিচা ধরা ভারী লোহার শিকল প্যাঁচাল, মুখের অর্ধেক পোড়া, চোখ দুটো যেন জ্বলন্ত কয়লার মতো লাল, হাতে বিশাল এক মরিচা ধরা বর্ষা। তার পা মেঝেতে পড়ার সঙ্গে সঙ্গে পুরো করিডর কেঁপে উঠছে। রহিম কাঁপলেও সাহস দেখানোর চেষ্টা করলো, কে তুমি? কোনো উত্তর নেই, শুধু সেই অবয়ের গলা থেকে গভীর গর্জন পেরিয়ে এলো। হঠাৎ চারপাশে বরফ শীতল বাতাস বইতে শুরু করলো। দেয়ালের পুরনো ছবিগুলো একসঙ্গে কাঁপতে লাগলো। তারপর অবিশ্বাস্য এক ঘটনা ঘটলো। ছবির ভেতর থাকা মানুষগুলো একে একে চোখ খুলে ডাকাতদের দিকে তাকিয়ে লাগলো। কেউ কাঁদছে, কেউ রক্তমাখা হাত বাড়িয়ে সাহায্য চাইছে,
কেউ আবার ফিসফিস করে বলছে, পালাও, এখনই পালাও। সুরজ আর সহ্য করতে পারলো না, সে চিৎকার করে দৌড় দিল, আমি আর থাকবো না। রহিম চিৎকার করলো, ফিরে আয়, কিন্তু সুরজ আর থামলো না। সে করিডর পেরিয়ে সিঁড়ির দিকে দৌড়াতে লাগলো। ঠিক তখনই তার সামনে হঠাৎ একটি ছোট্ট মেয়ে এসে দাঁড়ালো। সাদা জামা, লম্বা কালো চুল মুখ থেকে ঢেকে এসেছে, হাতে একটি ভাঙা পুতুল। মেয়েটি খুব শান্ত গলায় বলল, কাকু, তুমি কি আমার সঙ্গে খেলবে? সুরজ জমে গেল। সরে দাঁড়াও। মেয়েটি মাথা তুলল। চুলের আড়াল থেকে দেখা গেল তার মুখের অর্ধেকটাই নেই। ফাঁকা চোখের গর্ত দিয়ে কালো ধোঁয়া বের হচ্ছে। সুরজ আতঙ্কে পিছিয়ে গেল। হঠাৎ মেয়েটি এক ঝটকায় তার সামন থেকে অদৃশ্য হয়ে গেল। পরের মুহূর্তেই সে অনুভব করলো কেউ তার কানের কাছে ফিসফিস করছে, আমি তো তোমার পেছনেই আছি। সুরজ ধীরে ধীরে পেছনে ফিরল। তার সঙ্গে সঙ্গে এক বিকট চিৎকার করে উঠল, কারণ সেই ছোট্ট মেয়েটি তখন আর পিঠে চলে আছে। তার লম্বা নখ সুরজের কাঁধে গেঁথে গেছে। সুরজ মরিয়া হয়ে তাকে ছুঁড়ে ফেলতে চেষ্টা করলো, কিন্তু মেয়েটি অস্বাভাবিক শক্তিতে আঁকড়ে ধরে রইল। হঠাৎ সে খিলখিল করে হাসতে শুরু করলো। সেই হাসি মুহূর্তের মধ্যেই শত শত শিশুর হাসিতে পরিণত হলো। পুরো জমিদার বাড়ি কেঁপে উঠল সেই শব্দে। রহিম, কালু আর জাহিদ দৌড়ে এগিয়ে গেল। তারা সুরজকে ধরে টানতে লাগলো। ঠিক তখন ওই শিকলবন্দি প্রহরী তার বর্ষাটি মেঝেতে আঘাত করলো। সঙ্গে সঙ্গে করিডরের মেঝে ফেটে গেল। ফাটলের ভেতর থেকে অসংখ্য কালো হাত বেরিয়ে এলো। সেই হাতগুলো সুরজের পা চেপে ধরলো। সে প্রাণপণে চিৎকার করতে লাগলো, রহিম ভাই, আমাকে বাঁচান। রহিম আর হাতে ধরে টেনে দিল, কিন্তু অদৃশ্য শক্তি আরো প্রবল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর সুরজকে টেনে মেঝেতেই ফাটলের ভেতর নিয়ে গেল। সেই কালো হাতগুলো। ফাটল আবার নিজে থেকেই বন্ধ হয়ে গেল। সবকিছু আগের মতো, শুধু সুরজ নেই। চারদিকে নিস্তব্ধতা। কালো হাঁটু গেড়ে বসে পড়ল। আমরা শেষ, আমরা কেউ বাঁচব না। ঠিক তখন ওই করিডোরের শেষ প্রান্তে একটি পুরনো কাঠের দরজা ধীরে ধীরে খুলে গেল। ভেতর থেকে উজ্জ্বল হলুদ আলো বেরিয়ে আসছে, আর সেই আলোর মধ্যে দাঁড়িয়ে আছেন সেই রহস্যময় বৃদ্ধ যিনি গ্রামের বাইরে তাদের সতর্ক করেছিলেন। তিনি হাত তুলে ইশারা করলেন, যদি বাঁচতে চাও আমার সঙ্গে এসো। রহিম, কালু আর জাহিদ একে অপরের দিকে তাকালো। আর কি সেই বৃদ্ধকে বিশ্বাস করবে, নাকি আরেকটি ভয়ঙ্কর ভাত? ঠিক তখনই পেছন থেকে আবার ভেসে এলো শিকলবন্দি প্রহরীর গর্জন, আর করিডোরের সব আলো একসঙ্গে নিভে গেল। অন্ধকারের ভেতর 3 জন শুধু শুনতে পেল ধীরে ধীরে কেউ তাদের দিকে এগিয়ে আসছে। ঝন ঝন ঝন। করিডোরের অন্ধকারে ডুবে গেছে। শুধু শোনা যাচ্ছে ঝন 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 শব্দ। শিকলবন্দি প্রহরী দ্রুত তাদের দিকে এগিয়ে আসছে। রহিম আর এক মুহূর্ত দেরি করলো না, দৌড়াও। রহিম, কালু আর জাহিদ সেই রহস্যময় বৃদ্ধের দিকে ছুটে গেল। তারা দরজার ভিতরে ঢুকতেই বৃদ্ধ দ্রুত দরজাটি বন্ধ করে দিলেন। অবাক করার বিষয়, দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে বাইরে শিকলের শব্দ থেমে গেল। ভেতরে নিস্তব্ধতা। একটি ছোট্ট পেতলের প্রদীপ জ্বলছে, চারদিকে ধূপের গন্ধ। দেয়ালে আরবি দোয়া, পুরনো তাবিজ আর কয়েকটি তামার পাত্র ঝুলছে। রহিম হাঁপাতে হাঁপাতে বলল, আপনি কে? বৃদ্ধ শান্ত গলায় বললেন, আমার নাম আব্দুল গফফর, আমি জমিদার বাড়ির শেষ খাদেম। আমি। কালু অবাক হয়ে বলল, কিন্তু গ্রামের মানুষ তো বলেছে আপনি অনেক বছর আগেই মারা গেছেন। বৃদ্ধ কিছুক্ষণ চুপ থেকে বললেন, তারপর ধীরে ধীরে মাথা নিচু করলেন, তারা ভুল বলেনি। 3 ডাকাত একসঙ্গে স্তব্ধ হয়ে গেল। বৃদ্ধ আবার বললেন, আমি সত্যি 40 বছর আগে মারা গেছি। কথাটি শেষ হতেই প্রদীপের শিখা হঠাৎ কেঁপে উঠল। রহিমের মুখ শুকিয়ে গেল। তাহলে আপনি? বৃদ্ধ মৃদু এসে বললেন, আমি এই বাড়ি ছেড়ে যেতে পারিনি, কারণ আমি এই প্রতিজ্ঞা করেছিলাম যতদিন এই অভিশাপ শেষ না হবে ততদিন আমি এখানেই থাকবো। জাহিদ কাঁপা গলায় জিজ্ঞাসা করলো, এই বাড়িতে আসলে কি হয়েছিল? বৃদ্ধ ধীরে ধীরে বলতে শুরু করলেন, 40 বছর আগের ঘটনা। এই জমিদার ছিলেন অত্যন্ত ধনী কিন্তু নিষ্ঠুর। গ্রামের গরিব মানুষের জমি কেড়ে নিতে তিনি সোনার মুদ্রা, গয়না আর মূল্যবান সম্পদ একটি গোপন কক্ষে লুকিয়ে রাখতেন। এক রাতে একদল ডাকাত সেই ধন লুট করতে আসে, ঠিক তোমাদের মতো 5 জন। কিন্তু তারা ধন লুট করার আগে জমিদার তাদের ধরে ফেলে, তারপর নির্দয়ভাবে হত্যা করে। তাদের লাশ এই বাড়ির নিচে পুঁতে ফেলা হয়। কিন্তু সেদিন রাতেই জমিদার নিজের পরিবারও এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মারা যায়। কেউ বলে দুর্ঘটনা, কেউ বলে অভিশাপ।
সেই রাত থেকেই এই বাড়ির আটকে যায় জমিদার, তার পরিবার, তার নিহত ডাকাতদের অশান্ত আত্মা। তখন থেকে তারা লোভ নিয়ে এই বাড়িতে প্রবেশ করে, আর কেউ জীবিত ফিরতে পারেনি। ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে এলো। রহিমের চোখে ভয়ের সঙ্গে অনুশোচনার ছাপ। সে ফিসফিস করে বলল, আমরা বড় ভুল করেছি। বৃদ্ধ বললেন, ভুল সবাই করে, কিন্তু সবাই সংশোধনের সুযোগ পায় না। তারপর তিনি কোমর থেকে একটি পুরনো তাবিজ বের করলেন। তাবিজটি রহিমের হাতে দিয়ে বললেন, এটা তোমাদের কিছুক্ষণ রক্ষা করবে, কিন্তু মনে রেখো, এই তাবিজ দিয়ে ভুলকে হারানো যাবে না। কালু জিজ্ঞাসা করলেন, তাহলে আমরা বাঁচবো কিভাবে? বৃদ্ধের চোখ হঠাৎ গম্ভীর হয়ে উঠল। তিনি ধীরে ধীরে বললেন, এই বাড়ির গোপন মন্দির, একটি কালো সিন্দুক আছে, সেখানে জমিদারের পাপের প্রতীক লুকিয়ে আছে। সেটি ধ্বংস করতে পারলেই অভিশাপ ভাঙবে। জাহিদ বলল, আর যদি না পারি? বৃদ্ধ গভীর নিঃশ্বাস ফেললেন, তাহলে ভোর হওয়ার আগেই তোমাদের আত্মাও এই বাড়ির বন্দী হয়ে যাবে। ঠিক তখন ওই ঘরের বাইরে থেকে আবার সেই ভারী গর্জন শোনা গেল। তারপর এক বিকট ধাক্কা, দরজার কেঁপে উঠল। আরেকটি ধাক্কা, দেয়ালের ফাঁক দিয়ে কালো ধোঁয়া ভেতরে ঢুকতে শুরু করলো। বৃদ্ধ আতঙ্কিত হয়ে বললেন, সে জেনে গেছে তোমরা এখানে আছো। হঠাৎ প্রদীপটি নিজে থেকেই নিভে গেল। ঘর অন্ধকারে ডুবে গেল। অন্ধকারের ভেতরে দুটি লাল চোখ জ্বলে উঠল। তারপর শোনা গেল সেই কর্কশ কণ্ঠ, গফ্ফর, এবার তোর পালা। বৃদ্ধের মুখে বহু বছরের মধ্যে প্রথমবারের ভয়ের ছাপ ফুটে উঠল। তিনি তিন ডাকাতের চিৎকার করে বললেন, পেছনের গোপন পথ দিয়ে পালাও, আমি ওকে আটকে রাখছি। রহিম কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই দরজাটি ভয়ঙ্কর শব্দে ভেঙে পড়ল। আর দরজায় ধুলো সরাতেই দেখা গেল শিকলবন্দি প্রহরী আর জমিদারের ভয়ঙ্কর আত্মা পাশাপাশি দাঁড়িয়ে আছে। তাদের চোখ দুটো একসঙ্গে জ্বলে উঠল, আর পুরো ঘর কাঁপিয়ে উঠল এক অমানবিক অট্টহাসি। দরজা ভেঙে পড়তেই ঘর জুড়ে ধুলো ছড়িয়ে গেল। সেই ধুলোর ভেতর দাঁড়িয়ে আছে দুই ভয়ঙ্কর আত্মা, একদিকে শিকলবন্দি প্রহরী, অন্যদিকে জমিদারের বিকৃত আত্মা, আর চোখ দুটো আগুনের মতো জ্বলছে। সে ধীরে ধীরে বলল, এই বাড়ির ধন কেউ নিয়ে যেতে পারবে না। বৃদ্ধ গফ্ফর সাহেব সামনে এগিয়ে এলেন। তিনি তাবিজটি হাত দিয়ে জোরে কিছু দোয়া পড়তে শুরু করলেন। মুহূর্তেই ঘরের ভেতর তীব্র বাতাস বইতে লাগলো। তাবিজ থেকে মৃদু সোনালি আলো বের হতে শুরু করলো। জমিদারের আত্মা হঠাৎ কয়েক কদম পিছিয়ে গেল। গফ্ফর চিৎকার করে বললেন, এখনই যাও, পেছনে দরজা দিয়ে নেমে যাও, আর পেছনে তাকাবে না। রহিম, কালু আর জাহিদ দৌড়ে ঘরের এক কোণের ভাঙা আলমারির দিকে গেল। গফ্ফর সেটি সরিয়ে দিলেন। নিচের দেখা গেল সরু পাথরের সিঁড়ি। সিঁড়ি নেমে গেছে মাটির ভেতরে। তিনজন দ্রুত নিচে নেমে গেল। পেছনে শুধু শোনা গেল ভয়ঙ্কর গর্জন, তাবিজের বিস্ফোরণের মতো শব্দ, আর গফ্ফরের শেষ চিৎকার। তারপর সব নিস্তব্ধতা। সুড়ঙ্গটি ছিল ভেজা, অন্ধকার আর স্যাঁতস্যাঁতে। দেয়ালের শ্যাওলা, ছাদ থেকে টপ টপ করে পানি পড়ছে। জাহিদ ফিসফিস করে বলল, গফ্ফর চাচা বেঁচে আছেন তো? রহিম কোনো উত্তর দিল না। তার মনে হচ্ছিল বৃদ্ধ আর বেঁচে নেই। কিছু দূর এগোতেই তারা দেখতে পেল দেয়ালের গায়ে অসংখ্য হাতের ছাপ, ছোট বড় রক্তমাখা। মনে হচ্ছে বহু মানুষ প্রাণ বাঁচাতে এই সুড়ঙ্গ দিয়ে পালাতে গিয়ে আর বের হতে পারেনি। কালু কাপা গলায় বলল, আমরা কি সত্যি বের হতে পারবো? রহিম এবার প্রথমবারের মতো বলল, যদি বেঁচে ফিরি, আমি আর কোনো দিন ডাকাতি করব না। এই কথার পরই সুড়ঙ্গের ভেতর থেকে যেন একটি দীর্ঘশ্বাস ভেসে এলো। মনে হলো কেউ তাদের কথা শুনছে। প্রায় 20 মিনিট হাঁটার পর তারা পৌঁছালো একটি বিশাল গোলাকার কক্ষে। ঘরের মাঝখানে কালো পাথরের একটি বেদি, তার উপর রাখা একটি বিশাল কালো লোহার সিন্দুক। সিন্দুকের গায়ে অদ্ভুত প্রতীক খোদাই করা, চারদিকে মোটা লোহার শিকল দিয়ে বাঁধা। ঘরের বাতাস এত ঠান্ডা যে নিঃশ্বাস নিলেই ধোঁয়া বের হচ্ছে। হঠাৎ সিন্দুকের ভেতর থেকে ঠক 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 কেউ যেন ভেতরে থেকে আঘাত করছে। জাহিদ ভয়ে পিছিয়ে গেল। ভেতরে কিছু একটা আছে। ঠিক তখনই রহিম লক্ষ্য করলো সিন্দুকের সামনে পাথরের মেঝেতে লেখা আছে রক্তের মতো লাল অক্ষর, যে লোভ করবে সে বন্দী হবে। কালু বলল, আমরা এটা ভেঙে ফেলবো। রহিম উত্তর দেওয়ার আগেই পুরো ঘর কেঁপে উঠল। সুড়ঙ্গের দিক থেকে ভেসে এলো ঝনঝন শব্দ। শিকলবন্দি প্রহরী আবার আসছে, কিন্তু এবার সে একা নয়। তার পেছনে দেখা যাচ্ছে মিলন, সুরুজ, আর বহু বছর আগে মারা যাওয়া সেই ডাকাতদের আত্মা। তাদের চোখ ফাঁকা, মুখে কোনো অভিব্যক্তি নেই। তারা যেন কারো আদেশ ধীরে ধীরে এগিয়ে আসছে। জাহিদ কেঁদে উঠল,
ওরা আর মানুষ নয়। প্রতি রহিম তাবিজটি শক্ত করে ধরল, তারপর সিন্দুকের দিকে তাকিয়ে বলল, এই সিন্দুকটাই সব কিছুর মূল, এটা ধ্বংস করতেই হবে। ঠিক সেই মুহূর্তে সিন্দুকের ঢাকনা নিজে থেকেই আস্তে আস্তে খুলতে শুরু করলো। ভেতর থেকে কালো ধোঁয়া বেরিয়ে পুরো ঘর ঢেকে ফেললো, আর সেই ধোঁয়ার মাঝখান থেকে ধীরে ধীরে একটি বিশাল শিংওয়ালা ছায়াময় অবয়ব হঠাৎ ঘুরে দাঁড়ালো, আর চোখের দুটো রক্তের মতো লাল। সে গর্জে উঠল, আমাকে কে জাগিয়েছে? রহিম, কালু আর জাহিদের সামনে এবার এমন এক শক্তির আবির্ভাব হলো যার কথা গ্রামের মানুষ শুধু কিংবদন্তি শুনেছিল। কালো সিন্দুকের ঢাকনা পুরোপুরি খুলে গেল। ঘরের ভেতর মুহূর্তেই ছড়িয়ে পড়ল ঘন কালো ধোঁয়া। ধোঁয়ার মাঝখান থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো সেই বিশাল ছায়ামূর্তি, প্রায় 10 ফুট লম্বা, মাথায় দুটি পাকানো শিং, সারা শরীর কালো ধোঁয়ায় ঢাকা। তার চোখ দুটো জ্বলন্ত অঙ্গলের মতো। তার মুখ থেকে বের হলো গর্জন, 200 বছর পর আবার মানুষ আমার সামনে এসেছে। ঘরের মেঝে কেঁপে উঠল, দেয়ালে পাথর থেকে একে একে ভেঙে পড়তে শুরু করলো। জাহিদ ভয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। এটা ভূত নয়, এটা অন্য কিছু। রহিম বুঝতে পারলো এই শক্তির সঙ্গে লড়াই করার ক্ষমতা তাদের নেই। ঠিক তখনই তার হাতে থাকা তাবিজটি জল করতে শুরু করলো। তাবিজের ভেতর থেকে গফফর সাহেবের কণ্ঠ ভেসে এলো, লোভই এই অভিশাপের জন্ম দিয়েছে, লোভ ত্যাগ করলেই অভিশাপ ভাঙবে। রহিম চারদিকে তাকালো। সিন্দুকের ভেতর সোনা, রূপা, হীরক, মণিমুক্তা ঝলমল করছে। সে ধনের জন্য তারা এত দূর এসেছে। সে ধীরে ধীরে বন্দুকটা মাটিতে ফেলে দিল, তারপর কাঁদতে কাঁদতে বলল, আমরা কিছুই চাই না, এই ধন আমাদের দরকার নেই। কালু আর জাহিদ নিজেদের অস্ত্র ফেলে দিল। ঠিক সেই মুহূর্তে ঘরের বাতাস বদলে গেল। সিংহলা ছায়ামূর্তি প্রচণ্ড রাগে গর্জে উঠল, না, মানুষ লোভ ছাড়াতে পারে না। সে রহিমের দিকে ঝাঁপিয়ে পড়ল। ঠিক তখনই তাবিজটি রহিমের হাত থেকে ছিটকে সিন্দুকের উপর পড়ল। প্রচণ্ড আলোর বিস্ফোরণ হলো, সারা ঘর সাদা আলোয় ভরে গেল। শিকলবন্দি প্রহরী থেমে গেল। মিলন, সুরুজ এবং অন্য সব অশান্ত আত্মার চোখে ধীরে ধীরে স্বাভাবিক আলো ফিরে এলো। জমিদারের আত্মা প্রচণ্ড যন্ত্রণায় চিৎকার করতে লাগলো, না, আমার ধন। হঠাৎ চারদিক থেকে শত শত আত্মা একসঙ্গে জমিদারের দিকে এগিয়ে এলো। তাদের মধ্যে ছিল সেই নিরীহ গ্রামবাসী, নিহত ডাকাতরা, জমিদারের স্ত্রী আর সেই ছোট্ট মেয়েটি। ছোট্ট মেয়েটির শান্ত গলায় বলল, তোমার বিচার শেষ। এরপর সব আত্মা একসঙ্গে জমিদারের আত্মাকে ঘিরে ফেলল। একটি ভয়ঙ্কর আলো চারদিকে ছড়িয়ে পড়ল। কয়েক সেকেন্ড পর সবকিছু নিস্তব্ধ। জমিদারের আত্মা নেই। শিকলবন্দি প্রহরী ধীরে ধীরে ধোয়ার মতো মিলিয়ে গেছে। সিন্দুকটি নিজে থেকেই ভেঙে হাজার টুকরা হয়ে গেছে। সোনা দানা গয়না সবকিছু ধুলার মতো মাটিতে মিশে গেল, যেন কখনো কিছুই ছিল না। রহিম, কালু আর জাহিদ ধীরে ধীরে জমিদার বাড়ি থেকে বেরিয়ে এলো। পূর্ব আকাশে সূর্য উঠেছে। যে বাড়িটি সারা রাত অন্ধকারে ঢাকা ছিল, এখন সেটি নিঃশব্দ, পরিত্যক্ত একটি ধ্বংসাবশেষ মাত্র। গ্রামের লোকেরা ছুটে এলো। তারা অবাক হয়ে দেখল, বহু বছর পর জমিদার বাড়ির চারপাশে ঘন কুয়াশা নেই, অদ্ভুত ঠান্ডাও নেই। পাখিরা আবার গান গাইছে। গ্রামের সেই বৃদ্ধ, যিনি প্রথম রাতে তাদের সাবধান করেছিলেন, ধীরে ধীরে এগিয়ে এসে বললেন, অভিশাপ শেষ হয়েছে। রহিম অবাক হয়ে জিজ্ঞাসা করলো, গফ্ফর চাচা কোথায়? বৃদ্ধ আকাশের দিকে তাকিয়ে মৃদু এসে বললেন, যার কাজ শেষ হয় সে আর পৃথিবীতে থাকে না। ঠিক তখনই সকালের আলোয় জমিদার বাড়ি বারান্দায় এক মুহূর্তের জন্য সাদা পোশাক পরা গফ্ফর সাহেবকে দেখা গেল। তিনি তিনজনের দিকে তাকিয়ে শান্তভাবে হাসলেন, তারপর ধীরে ধীরে আলোয় মিলিয়ে গেলেন। 1 বছর পরে রহিম আর কখনো ডাকাতি করেনি। সে গ্রামের মসজিদে ও ইতিমখানার সেবায় নিয়োজিতই করলো। কালো ছোট একটি দোকান খুলে সৎভাবে জীবন শুরু করলো। জাহিদ প্রতিদিন মিলন এবং সুরুজের কবর জিয়ারত করত এবং মানুষের কাছে সে রাতের গল্প বলতো, লোভের পরিণতি বোঝাতে। আর চরগোলাপপুরের মানুষ আজও বলে, জমিদার বাড়ির অভিশাপ শেষ হয়েছে। তবে বর্ষার গভীর রাতে যখন বাতাস থেমে আসে, কেউ কেউ নাকি কখনো দূর থেকে একটি ক্ষীণ শব্দ শুনতে পায়, ঝন ঝন ঝন। কিন্তু এবার সেই শব্দে আর ভয় নেই। গ্রামের বয়স্করা বলেন, ওটা শিকলবন্দি প্রহরীরা নয়, ওটা গফ্ফর সাহেবের শেষ পাহারা, যেন আর কোনো লোভী মানুষ সেই অভিশপ্ত পথের দিকে না যায়। আজকের গল্প এখানেই শেষ। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান
আর এমন আরও ভয়ঙ্কর গল্প শুনতে ভূত বক্স অফিসকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মনে রাখবেন, ভয় কখনো গল্পে সীমাবদ্ধ থাকে না। আবার দেখা হবে পরবর্তী ভৌতিক গল্পে।